সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা রানী স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ভারতের পর সামনে প্রোটিয়ারা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী, শিক্ষাবিদ ও ক্রিকেট ধারাভাষ্যকার, এবং ওই প্রান্তে আছেন খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক, বিসিবি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, মন্ত্রীপদে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য দুদক আইনজীবীর। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, সরকার টিকে আছে পুলিশের জোরে, ইফতার পার্টিতে বেগম জিয়া। নায়ক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। দু একদিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার রনিকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং শেষ ওয়ানডেতে ভারতের 317 রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে লড়ছে বাংলাদেশ। জয় স্বপ্ন ফিকে হয়ে এলো টাইগারদের। স্যার, আজকে টসে জিতে আমাদের যে উইনিং কম্বিনেশনটা ছিল গত 2 ম্যাচে, ইনজুরির কারণে কিন্তু তাসকিন দলে নেই। এই অবস্থা টসে জিতার পরে আমরা কেন প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম? এর পিছনে কি কি যুক্তি থাকতে পারে? আমি মনে হয় যেন কোনো যুক্তি নাই। এটা একটা মস্ত বড় ভুল হয়েছে। যদি পিচকে রিড করে থাকে যে প্রথমে বোলিংকে সাহায্য করবে, সেটা একদম ইট ওয়াজ প্রুভড রং। কারণ প্রথম থেকেই বল কিন্তু ব্যাটে টাক টাক করে লাগছে। দ্যাট মিনস দ্য পিচ ইজ প্লেইং ট্রু। সুতরাং এই ট্রু পিচে আমি ব্যাট করে যদি 307 রান 10 রান করে রাখতে পারতাম, দ্যাট উইল বি এ প্রেশার অন ইন্ডিয়া। সুতরাং এটা আমি জানি না, বোলিং স্ট্রেংথ আমার যেখানে একটা কম, বোলিং স্ট্রেংথে আমার রিপ্লেসমেন্টের যাকে আজকে করা হয়েছে তার তেমন একটা পারফরমেন্স কোথাও নাই। সুতরাং এটা বোধহয় একটু ভুলই হয়েছে হয়তো। জামিল ভাই, এইটাতে আপনার কি মতামতটা কি? আসলে আজকে ক্লাউডি ওয়েদার ছিল, সারাদিন আকাশে মেঘ ছিল, ওভারকাস্ট কন্ডিশন। তো ওভারকাস্ট কন্ডিশনের কারণে আমার মনে হয় যে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। আর বোলিং এর সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আসলে অধিনায়কের একার উপর নির্ভর করে না। এটা কিন্তু আগের থেকেই টিম ম্যানেজমেন্ট বলতে আমরা যারাই বোঝাই, কোচ, ভাইস ক্যাপ্টেন, দলের সিনিয়র প্লেয়ার, এরা কয়েকজন মিলেই কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়ে রাখে যে আমি টস জিতলে কি নেব। তবে এখানে একটা বিষয় আমার কাছে খটকা লেগেছে যে আমাদের তাসকিন নেই, সে ইনজুরিতে আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু জুবায়ের লিখনকে কল দিয়েছিলাম এই ম্যাচে। আমার কিন্তু আশা ছিল যে ও বোধহয় তাসকিনের জায়গাটায় খেলবে, কারণ জুবায়ের লিখনও কিন্তু ভারতের কাছে একটু অপরিচিত একটা মুখ। এবং টেস্ট ম্যাচে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু সে ভালোই ভুগিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। তো সেক্ষেত্রে জুবায়ের লিখনকে কিন্তু আমরা নিতে পারতাম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমি 4টা পেসার নিয়ে খেলছি এবং আমি সফল হয়েছি। আমার কিন্তু একটা পেসার দলে বসেছিল, মোহাম্মদ শহীদ, যে কিন্তু টেস্ট ম্যাচেও কিন্তু একমাত্র পেসার ছিল কিন্তু মোহাম্মদ শহীদ, সে কিন্তু ওয়ানডে দলেও আছে। আমরা কিন্তু 4 পেসার নিয়ে আজকেও খেলতে পারতাম। এমন যেহেতু 4 পেসার আমার ক্লিক করেছে এবং শহীদ কিন্তু ওদের কাছে একটু নতুন মুখ থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমি নিশ্চিত যে শহীদকে সেভাবে তারা পর্যালোচনা করেনি। আমরা শহীদ বা লিখনকে যদি আমরা এই তাসকিনের জায়গায় নিতাম, উই কুড হ্যাভ বিন ডান বেটার আমার মনে হয়। তারপরেও আমি মনে করি যে যেহেতু আমরা টস জিতেছিলাম, সেক্ষেত্রে এর আগে আমরা 307 করে, যেহেতু আজকে আমাদের আমাদের আজকে আমরা সিরিজ জিতে গেছি, সেক্ষেত্রে আমাদের হারাবার কিছু ছিল না। আমরা ব্যাটিং নিয়ে একটা বড় রানের স্কোর তাদের উপর চাপিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে হয়তো তারা আরো একটু বক ডাউন হয়ে যেত। উল্টা আমরা প্রেশারটা আমাদের ঘাড়ে নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি জানি না কি জন্য তারা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় যে আকাশের মেঘ, এই কন্ডিশন, কারণ আমরা কিন্তু ভাষ্যকারদের মুখে কিন্তু যতক্ষণ ম্যাচ হয়েছে আমরা কিন্তু শুনেছি যে
এটা একেবারে সিম্পলি ব্যাটিং ট্র্যাক। আমাদের আথার বারবারই বলছিলেন যে এটা সিম্পলি ব্যাটিং ট্র্যাক, বল ব্যাটে খুব ভালো আসছে, পিচ রিপোর্টও তাই বলেছে। তো সেক্ষেত্রে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক কি চিন্তা করে নিল আমার ঠিক বোধগম্য হয়নি ব্যাপারটা। স্যার এখানে এই জায়গাতে আরেকটা জিনিস আসছে, সেটা হলো যেমন মনে করেন দর্শকদের প্রত্যাশাটা কিন্তু ম্যাচ জয় ছিল একটা, নিশ্চয়ই। আপনি যখন সিরিজ আরম্ভ হয়েছে তার আগে। এরপরে যখন আপনি সিরিজের 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছেন, তারপরে কিন্তু তাদের আমরা যেটা মানে যেমন আমি জানি না, কিন্তু আজকে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ওয়াশের পক্ষে ছিল না, বডি ল্যাঙ্গুয়েজ ছিল না। এবং হ্যাঁ, কিন্তু মাঠের দর্শক বলেন, জাতির ইয়া বলেন, তাদের সবার বডি তারা ল্যাঙ্গুয়েজ বাংলা ওয়াশে, জিততেই কিন্তু চাচ্ছে। যারা মাঠে খেলছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কখনো মনে হয়নি এর পিছনে ইয়াটা কোন জায়গায় যে আমি দম ছেড়ে দিয়েছি, তাদেরকে খুব রিল্যাক্সড আমার মনে হয়েছে একদম প্রথম থেকে। যে ফাইটিং স্পিরিটটা ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ানডেতে আমরা দেখেছি, আজকে দ্যাট ওয়াজ মিসিং, সেটা ছিল না, স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। সুতরাং এটার পেছনে একটা হয় যেটা যে সিরিজ জিতেই গেছি, এটা কিন্তু একটা মানে আমি না চাইলেও একটা না চাইলেও কিন্তু মানসিকতাটা একটু ওই রকম হয়ে যায় যে ঠিক আছে। আরেকটা হচ্ছে যেমন আজকে ওর নাম কি, মুস্তাফিজকে খুব টায়ার্ড অ্যান্ড মনে হচ্ছিল, মানে ওর যে প্রথম 2টা ম্যাচে দেখেছি যে রিদম দেখছিলেন আপনি, হি ওয়াজ অ্যাগ্রেসিভ অ্যান্ড রিদমিক। আজকে একটু রিল্যাক্সড অ্যান্ড তার সেই অ্যাগ্রেশনটাও আজকে অনেক কম ছিল, যদিও সে 2টো উইকেট পেয়েছে। উনি যে কথা বললেন আপনার দেখে কি মনে হয়? হ্যাঁ, আমি স্যারের সঙ্গে একমত। আমার শুরু থেকেই কিন্তু বাংলাদেশ দলকে ঠিক যতটা কম্প্যাক্ট, যে আজকে একটা বাংলা ওয়াশ যে রবটা ছিল, সেই রব অনুযায়ী যতটা কম্প্যাক্ট ওয়েতে নামার কথা ছিল, প্লাস গতকালকে নাসির হোসেন সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছিল, তাতে কিন্তু আমরা আরো অনেক বেশি উজ্জীবিত দলকে আশা করেছিলাম আজকে মাঠে। কিন্তু বোলিং চেঞ্জ করা, বোলিং সাজানো, সবকিছু মিলিয়ে একটা লুজ ভাব, যে স্যার যেটা বলেছেন, যে আমি সম্পূর্ণ একমত স্যারের সঙ্গে, যে একটা কেমন যেন একটা গা ছাড়া ভাব আমরা দেখেছি। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুব ভালো লাগেনি, কারণ আমরা এই ভারতকে আর কবে এভাবে সিরিজে আমরা 3-0 পরাজিত করতে পারবো সেটা বলাই বাহুল্য। এরকম সুযোগ হয়তো আমরা আর হয়তো পাবো না। সেক্ষেত্রে আজকে যদি আমরা 3-0 ম্যাচটা সিরিজটা জিততে পারতাম, মেন্টালিটির দিক থেকে বলেন, ইন্টারন্যাশনালি বলেন, কাভারেজের দিক থেকে বলেন, সব দিক থেকে কিন্তু বাংলাদেশ একটা হাইপে থাকতো, অনেক উপরে উঠে যেত। হ্যাঁ, তো সেই সুযোগটা কিন্তু আমরা কেন হাতছাড়া করলাম আমার ঠিক মানে আমি আসলে আজকে বাংলাদেশ, হ্যাঁ খেলায় হার জিত আছে, ইন্ডিয়ার মতো দলের সঙ্গে আমরা প্রত্যেক দিন জিতবো এটাও যেমন আশা করাটা বাড়াবাড়ি, বাট আমি সেই লড়াকু যে একটা মনোভাব, সেই জিনিসটা আমি 1-2 জন খেলোয়াড় ছাড়া কিন্তু আমি দেখিনি। যেমন সাব্বিরের মধ্যে আমি লড়াকু মনোভাব দেখেছি, নাসিরের মধ্যে আমি লড়াকু মনোভাব দেখেছি, বাট অন্যান্য খেলোয়াড়দের মধ্যে আমি ঠিক ওরকম লড়াকু মেজাজটা কিন্তু আগের যে 2 ম্যাচে আমরা খুঁজে পেয়েছিলাম যে লড়াকু একটা মনোভাব, সেই মনোভাবটা কিন্তু আমরা আসলে শরীরী ভাষাতেও কিন্তু আমরা বুঝিনি। আজকে দেখেন, এর আগের আমরা ক্যাচ ধরে আমাদের ফিল্ডাররা যেভাবে উল্লাস করেছে, যেভাবে মাটিতে ছুঁড়ে মেরেছে বলটা, একটা অ্যাগ্রেশন যে একটা ছিল, আজকে কিন্তু সেই অ্যাগ্রেশনটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। কেমন যেন স্যার যেটা বলেছেন, হয়তো আমরা সিরিজ জিতে গেছি, একটা মনের অজান্তি একটা গা ছাড়া ভাব আমাদের মধ্যে চলে আসছে। দ্যাট কুড বি দ্য রিজন, আমি তার অন্য কোনো কারণ দেখি না। আচ্ছা স্যার, একটা জিনিস দেখলাম, সেটা হলো বলার কিন্তু আমাদের কোনো হিসাবে যদি দেখেন, আপনি আরাফাত সানি বলেন, অন্য যারা বল করার যারা আছে, তাতে দেখা গেল সাকিবের 1 ওভার কিন্তু বাকি ছিল, ঠিক আছে। পাশাপাশি নাসির কিন্তু আমাদেরকে খুব বেশি রান কিন্তু নাসির দেয়নি, 6 ওভার করেছে। আচ্ছা, পাশাপাশি একই সঙ্গে সানি যেটা করেছে, নাসিরের অলমোস্ট ডবল রান দিয়েছে। তো সেক্ষেত্রে তো এরকম হাত ঘোরানো প্লেয়ার তো আমাদের দলের মধ্যে একগাদা ছিল। সেক্ষেত্রে আপনি কোনো স্পেশালাইজড ব্যাটসম্যান না নিয়ে, আপনার যেহেতু আপনি মনে করছেন যে না, তাসকিনের মতো বলার আপনার নাই, উনি বললেন যে জুবাইরকে নিতে পারতো বা লিখনকে নিতে পারতো, নেননি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কোন প্রেক্ষাপটে আরাফাত সানিকে একদম স্পেশালাইজ, যে তার পক্ষে ওই জায়গাটা পূরণ করার অ্যাগ্রেশন হিসেবে সম্ভব? আমি বললাম তো যে আরাফাত সানির সিলেকশনটা মানে কি ভিত্তিতে যে সিলেক্টরটা করেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। তার চাইতে বোধহয় অন্য লেগ স্পিনার ওকে ট্রাই করাটা অনেক বেটার ছিল। আরেকটা হচ্ছে
যে সাকিবের দিকে আজকে আমি খুব ভালো করে আমি লক্ষ্য করেছি ব্যাটিং এবং বোলিং এর সময়, ফিল্ডিং এর সময় সাকিবের মধ্যে যে একটা ভাব, দম ছাড়া বেশ একটা সেই ভাবটাও আজকে লক্ষ্য করিনি। মুর্তাজাকেও যদি আপনি লক্ষ্য করে দেখেন সেই অ্যাগ্রেশনটা ছিল না। তার মানে আজকে ওরা একটা কেমন জিতে গেছি ভারতের সাথে, সুতরাং অলরেডি তো উই হ্যাভ ক্রস দি রুবিকন, মানে পার হয়ে গেছি, তারপরে আর এত করে কষ্ট করে লাভ কি, এরকম একটা ভাব এসে গেছে। আমি তাহলে জামিল ভাই খেলে কি দাঁড়াচ্ছে যে আপনি জনগণকে উত্তেজিত করে দিয়েছেন, দিয়ে আপনি নিচে নামানোর ব্যবস্থা করছেন? না, ব্যাপারটা আসলে ঠিক তা না। মানে যেটা আসলে আমরা আগেই বলেছি, স্যারও বলেছে যে সিরিজ জয়ের পরে একটা মানে আমার মনে হয় যে কেমন যেন একটা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করার একটা চেষ্টা আমি দেখেছি। বাট এক্সপেরিমেন্ট করার জন্য যেইভাবে এক্সপেরিমেন্ট করলে অপোনেন্টকে আঘাত করা সম্ভব, সেরকম টাইপের এক্সপেরিমেন্ট আমরা দেখিনি। আমরা যদি দেখতাম যে সাব্বির কিন্তু ভালো লেগ স্পিন করে, বাট আজকে যখন উইকেট পড়ছিল না, ওরা জমে গেছিল উইকেটে, তখন কিন্তু সাব্বিরকে ট্রাই করা যেতে পারত। সৌম্য কিন্তু আমাদের লিগে কিন্তু মিডিয়াম পেস বল করে, এবং যেহেতু আমাদের তাসকিন নেই, সৌম্যকে আমরা 2-1 ওভার, কারণ আমাদের রুবেল কিন্তু 9 ওভারে 75 রান দিয়েছে। রুবেল কিন্তু মোটেই রিদমে ছিল না, এবং মাস্টাফির মতো অধিনায়ক কিন্তু এটা বুঝতে পারার কথা যে ও আজকে রিদমে নাই, তারপরেও তাকে কিন্তু কন্টিনিউয়াসলি বল করে গেছে। যেই নাসিরের উপরে মাস্টাফির অগাধ আস্থা, সেই নাসির 6 ওভারে কিন্তু খুব একটা বেশি রান দেয়নি, তারপরেও কিন্তু তার পুরো ওভার কিন্তু আমরা করতে দেখিনি। সুতরাং সব মিলে কেমন যেন, আমি জানি না কেন, একটা গা ছাড়া ভাব আমরা কিন্তু বাংলাদেশ দলের মধ্যে দেখেছি। যেটা যদি লক্ষ্য করেন, নাসিরকে ফার্স্ট চেঞ্জ কিন্তু নাসিরকে দিয়ে বল করিয়েছে। নাসিরের 4-5 ওভার দিয়ে রানটাকে চেক করেছে, রানের রিদমটাকে কমিয়ে দিয়েছে, এবং নাসির কিন্তু অন দ্য স্পট বল করে একটু টার্ন করে ভেতরে যায়, ব্যাটসম্যানের পক্ষে ওটাকে ডিফেন্ড করা সহজ। আজকে কিন্তু ইন্ডিয়ানরা যেটা করেছে, ইন্ডিয়ানদের সবারই কিন্তু তাই, যদি আপনি ওদের ইয়াগুলো বলগুলো দেখেন, আপনি দেখেন মুশফিক আর লিটন দাস যখন জমে গেছিল, দেখেন ধোনি কিন্তু তার অকেশনাল বোলার রায়নাকে কিন্তু নিয়ে এসছে, এবং রায়না কিন্তু ঠিকই উইকেট তুলে নিয়েছে। মুশফিকের উইকেটটা কিন্তু রায়না প্রথম ওভারেই তুলে নিয়েছে। সুতরাং আমরা যদি ওইরকম, সাব্বির রহমান কিন্তু আমি যতটুকু জানি যে ভেরি গুড লেগ স্পিনার, বাট তাকে কিন্তু কখনোই আমি ব্যবহার করতে দেখিনি। সুতরাং আজকে খুব মোক্ষম সুযোগ ছিল তারে ব্যবহার করার সুযোগ ছিল, কারণ আমাদের উইকেট পড়ছিল না, বড় বড় জুটি হচ্ছিল, সেখানে আমরা কিন্তু সাব্বির, সৌম্য এদেরকে কিন্তু আমরা ট্রাই করতে পারতাম, বাট সেই চেষ্টাটা কিন্তু আমরা অধিনায়কের মধ্যে দেখিনি। আমি জানি না যে অধিনায়কের মাথায় কি খেলেছে বা কি সে করতে চেয়েছে, বাট সব মিলিয়ে একটা কেমন যেন একটা লুজ একটা মনোভাব, মাঠের মধ্যে একটা নির্ভার একটা বাংলাদেশ দলকে আমরা দেখেছি, যেটা আসলে আমার কাছে খুব ভালো ঠেকেনি। দর্শক হিসেবে আমি শুধু এটাই বলবো যে প্রথম 2 ম্যাচে যে টাইগার্স, আমাদের রোরিং টাইগার্স দেখেছি, আজকে অনেকটা স্লিপিং টাইগার্স মতো তাদেরকে মনে হয়েছে। এটা প্রত্যেক দর্শকের বোধহয় একই একটা ধারণা হবে আজকের ম্যাচে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে যে ভারত ঘুরে দাঁড়াবার মতো টিম কিন্তু, এবং বাংলাদেশের কাছে 2টো পরাজয়ের পরে ভারতের আজকে একটা সাংঘাতিক ডিটারমিনেশন ছিল। যখন তারা ব্যাট করার সুযোগটা পেয়েছে, দে ফুললি ইউটিলাইজ এই সিচুয়েশন, এবং পিচ আজকে তাদের ফেভারে, ব্যাটিং এর ফেভারে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ পিচ রিপোর্টেও বলেছে, এবং আমরা পরে খেলা দেখেও যেটা মনে হচ্ছে যে ব্যাটসম্যান কিন্তু খুব আজকে, ইভেন মুস্তাফিজের বলে খুব যে একটা ভীতিকর অবস্থায় তারা ছিল, প্রথম 2টা ম্যাচে কিন্তু তারা সাংঘাতিক ভীতিকর অবস্থায় ছিল। বল তো মুভ করেছে, শার্পলি কাট করেছে। আজকে কিন্তু শার্পলি কাট করেনি, তার মানে দ্য পিচ ওয়াজ রিয়েলি ইজি। তবুও মুস্তাফিজ 2টো উইকেট পেয়েছে, আই গিভ হিম অল দি ক্রেডিট। এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মরা পিচে, ব্যাটিং পিচে, যেখানে বল এরকম সে কোনো অতিরিক্ত সেরকম কোনো রান কিন্তু খুব বেশি রান যে দিয়েছে তাও কিন্তু না, ভালো বল করেছে, ভালো বল করে। তাহলে স্যার এখন তাহলে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো এরকম যে 2টা ম্যাচে কিন্তু পুরো বোলিং পারফরমেন্সের উপরে আমরা বেরিয়ে গেছি। না, ব্যাটিং আপনি খারাপ করেননি, না করেনি, কিন্তু সত্যি কথা বলতে কি আপনার প্রতিবারই কিন্তু ইন্ডিয়ার তার যে যোগ্যতা, সে যোগ্যতা তারা কোনো মতেই মুস্তাফিজের কারণে
বা আমাদের বলার বা নাসিরের কারণে ওই জায়গায় কিন্তু তাদের যে হাইটটা, যে জায়গায় তারা আসলে তাদের অবস্থান, সেই জায়গায় কিন্তু যেতে পারেনি। যেমন আজকে যেটা ছিল, আজকে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের পুরো, যেমন আজকে সুযোগ ছিল যে পুরো নিজেদেরকে তুলে ধরা। সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে আমাদের নাম করা যারা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পেরেছে? একটা হয়তো বিপর্যয় আমি মনে করি যে তামিমের যে আউটটা, দ্যাট ওয়াজ ভেরি আনফরচুনেট। এবং তখন বোধহয় আমি ওই স্টারের ইন্ডিয়ান কমেন্টেটরদের শুনছিলাম, কেউ বলছিল যে ইট ইজ ভেরি আনলাকি, হি ইজ ভেরি আনফরচুনেট। এটা কোনো সন্দেহ নেই স্যার, কারণ অফের বাইরে 1 ফিট বাইরে বল পড়ছে, বল পড়ে শার্পলি লেগ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং লেগের এখানে দাঁড়ায় আছে, এবং না প্লাস লেগের এই পাশে লেগেছে। না ওটা মনে করেন স্যার লেগের বাইরের দিকে লেগেছে, এমন না প্যাডের অফ থেকে অন্তত জামিল ভাই 2 ফিট বল টার্ন করে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং তো এটা লেগেছে, এন্ড দ্যাট ওয়াজ ফেয়ারলি হাই অলসো। সুতরাং এটা কিছুতেই এলবিডব্লিউ হয় না। এবং পরে যখন এটাকে রিপ্লেও দেখালো তখনও স্পষ্ট বোঝা গেছে, এবং এই কথাটা কমেন্টেটররা বলছে টুডে ইট ইজ ভেরি আনফরচুনেট ফর তামিম। সুতরাং ওইখান থেকে আসলে আমাদের কিন্তু প্রথমে ম্যাচে ব্যাটিংয়ে একটা টেম্পো উঠিয়ে দেয় তামিম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে ম্যাচটা প্রথম ব্যাট করলাম তামিম 70-78 করলো, এবং ওই টেম্পোটা উঠিয়ে আমরা তো 300-র উপরে রান করেছি। এবং আজকে আমি টসে জিতে, আমি ওইখানে টসে জিতে 307 যদি আমি করতে পারি, তো আজকে আমি কেন টসে জিতে ব্যাট করব না? এটা আমার চিন্তার মধ্যে কিছু। এখানে একটা জিনিস আছে স্যার, যেটা মনে হয়েছে, যেমন যে প্রথমে ব্যাট করে তার কিন্তু যেটাই থাকুক না কেন তার একটা প্রেশার কম থাকে ক্রিকেটে, সেটা হলো এই যে সে ফ্রিলি তার টার্গেট কি সে কোনো আমি চেজ করছি না, হ্যাঁ চেজ করছি না, তার মানে হলো যে সে ফ্রিলি খেলে। এটা 300 হতে পারে, তার 250 হতে পারে, 350 হতে পারে। আপনি যখন কাউকে 317 রানের টার্গেট, 300 ইজ সামথিং টার্গেট। হ্যাঁ 250, 270, 250 ক্রস করে গেলে ওটা আরেকটা জিনিস। 300 হলে কিন্তু 301ও যদি হয়, 300 হয়, ওটা কিন্তু একটা টার্গেট। তো যখন প্লেয়াররা যখন নেমেছে আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দুজনেরই, দেখেন আপনি 2-3 ওভার খেলছে তাতে মনে হচ্ছে এদিক ওদিকে মানে সেটেল যেটাকে বলে সেটা করতে পারছে না। সেখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু কিন্তু সে কি ফিল করার জিনিসটা চোখে পড়ে। আমার কাছে মনে হচ্ছে যে আজকে খেলাটার মধ্যে একটা বিগ কোশ্চেন মার্ক কোথাও আছে আর কি, সেটা বোঝা যাবে না, আমরা বলতে পারবো না, কিন্তু দেয়ার ইজ মানে সামথিং। এবং মেবি মাশরাফির ভুল ডিসিশন, মেবি এটা একা ডিসিশন নেয় না সাধারণত, যেটা না কোচ ভাইস ক্যাপ্টেন মিলেই সাধারণত ডিসিশনটা নেয়। তো সেই ডিসিশনটা আগে থাকতেই নিয়ে রেখেছে। তো আমার মনে হয় যে পিচের রিডিং ভুল হতে পারে, কিন্তু তবুও মানে যেখানে আমি ওই দিনও কিন্তু বৃষ্টি আরো ঘেরা ছিল, ওই দিন বৃষ্টিতে ইন্টারাপ্টেড হয়েছে। আমরা যেখানে 300-এর উপরে রান করেছি, প্রথমে ব্যাট 300 করেছি। সুতরাং সেখানে আমি আজকে বৃষ্টি তেমন আচ্ছন্ন তেমন কিছু ছিল না। আর আমাদের দেশে বৃষ্টির প্রভাব ইংল্যান্ডের মতো হয় না। ইংল্যান্ডে কিন্তু বৃষ্টিটা যখন মেঘটা থাকে তখন হয় কি একটা বেশ ভেজা অবস্থা থাকে এবং তাতে বল সুইং করে। আজকে বল সুইং এর কোনো লক্ষণই দেখি নেই। এবং যেই পিচে আমাদের মুস্তাফিজ যেখানে শার্পলি কাট করেছে আগের দুটো ম্যাচের মধ্যে, ওর অফ কাটার অ্যান্ড ইন কাটার দুটা থাকে বললেই ব্যাটসম্যানরা কিন্তু ওকে বুঝতে পারছে না। আজকে কিন্তু ওই রকম আমি একটা শার্পলি মানে ঘুরতেও দেখিনি। সুতরাং এখানে আমি বুঝতে পারছি না যে কেন আমরা ব্যাট করলাম না, এটা আমার কাছে এখনো একটা মিস্ট্রি থেকে যাচ্ছে। আচ্ছা, যেটা বললেন যে এটা কি জামিল ভাই মনে হয়েছে যে আমরা যেমন একজন বলার নাই বলে আমরা অবস্থানকে নিয়েছি, হ্যাঁ, তো আমরা কি আমাদের কি কখনো মনে হয়নি যে না আমি যেহেতু দুর্বল মানে বোলিং সাইডে আমি ওরকম শার্প করতে পারবো না। গত দুটা ম্যাচে বলাররা আমাদেরকে একটা দারুণ নিয়ে দিয়েছে, তো যেহেতু সেই কম্বিনেশন আমার নাই, আমি বাধ্য হয়েছি, সেক্ষেত্রে আমার ব্যাটিং ইয়াটাকে নিচের ডাউনটাকে নিচের লেভেলে মানে মিডল অর্ডারের পরের জায়গাটাকে স্ট্রং করা, এরকম কোনো জিনিস। হ্যাঁ, সেটা কিন্তু সুযোগ ছিল, কারণ আমাদের দলে কিন্তু রনি তালুকদার ছিল।
রনি তালুকদার কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, লোকাল ক্রিকেটে তার কিন্তু 80-র উপরে ওকে average। আজকে যেহেতু আমাদের আমরা যেহেতু সিরিজ উইন করে ফেলেছি, আমরা কিন্তু আজকে মানে তাসকিনের জায়গায় আমরা রনি তালুকদারকে নিতে পারতাম, আমরা লিখনকে নিতে পারতাম যদি আমরা বোলিং এ শক্তি বাড়াতে চাইতাম, ব্যাটিং এ শক্তি বাড়াতে চাইলে আমরা ইয়েকে নিতাম। কিন্তু আমরা এমন একজনকে সিলেক্ট করলাম নোয়িং যে ইন্ডিয়ার সঙ্গে স্পিনাররা খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে না। স্পিনার আছে এরকম বল স্লো বলার তো আমার টিমের মধ্যে যারা আছে তারাই আছে। নাসির পারফর্ম বেটার, হ্যাঁ অবশ্যই। এবং মাস্টারবির দৃষ্টিতে তো নাসির বা আমাদের সেরা অফ স্পিনার, সেক্ষেত্রে আমার সাকিব আল হাসান ছিল বা স্পিনার, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি লিখন, আমি বোলিং শক্তি আমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাইতাম তাইলে আমি লিখন বা শহীদকে নিতে পারতাম। যদি আমি ব্যাটিং গভীরতা বাড়াতে চাইতাম, আমি মনে করেন আমার 5 জন বোলার আছে, আমি 3 জন পেসার আছে, তার সঙ্গে সাকিব আছে এবং নাসির আছে, এটা তো 5 জন জেনুইন বোলার। তারপর আপনার সৌম্য আছে, আবার এই শাব্বির রহমান আছে। তাহলে তো যদি আপনার মনে হতো যে না আপনি কাউকে দিয়ে কিছু করতে পারছেন, তাহলে তো ওই দুজনকে তো আপনি 3 ওভার 2 বার করে করাই নিতে পারতেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমার কাছে আমি ঠিক আমার বোধগম্য হয় নাই যে আমার ওরা কিন্তু নিয়মিত লিগে কিন্তু বল করে, তো আমার যেহেতু উইকেট পড়ছে না, বড় বড় জুটি হচ্ছে, আমি কিন্তু ওদেরকে 2-1 ওভার আমি কিন্তু দেখতে পারতাম, আমি কিন্তু এটা কাজে লাগাতে পারতাম। মাশরাফি কেন আজকে তাদেরকে কাজে লাগেনি, কেন গদ বাঁধা শুধু রুবেলকে দিয়েই বোলিং করিয়ে গেছে, আমার কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়নি। আর আজকে যেহেতু তৃতীয় ম্যাচ ছিল, আমরা টসটা জিতেছিলাম, আমরা প্রেসারটা না নিয়ে, হ্যাঁ আমরা প্রেসারটা না নিয়ে প্রেসারটা উল্টো তাদের ঘাড়ে দিতে পারতাম। হ্যাঁ, আমরা প্রথমে ব্যাটিং করলেও আমরা যে 300 করতে পারতাম সেটাও তো নাও হতে পারতো, বাট আমরা ব্যাটিং করে যদি আমরা আজকে 350 রানও করতে পারতাম তাহলেও কিন্তু ওরা এক ধরনের আমরা প্রেসার ছাড়া ব্যাটিং করতাম, তাহলে আমরা যদি ন্যাচারাল খেলাটা আমরা নিজেরা নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা যদি ন্যাচারাল ব্যাটিংটা করতে পারতাম, আমাদের খেলোয়াড়রা যারা ভালো ব্যাটসম্যান, প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, তারা প্রেসার ছাড়া খেলতো। হ্যাঁ, এটা তো করতে পারতো যদি প্রেসার ছাড়া খেলতো, তাহলে তো এটার মধ্যে একটা চেঞ্জ আমরা সিরিজ জিতে গেছি, সুতরাং আমাদের প্রেসারটা নেওয়াই ঠিক হয়নি। আমাদের অবশ্যই প্রেসারটা ওদেরকে দেওয়া উচিত ছিল এবং আমরা নির্ভর হয়ে আমাদের ব্যাটিং করার কথা ছিল। ক্রিকেটে কিন্তু একটা কথাই আছে, আপনার যদি টসে জিতেন আপনি ব্যাটিং নেবেন, যদি একটুখানিও ডাউট থাকে তাহলেও আপনি ব্যাটিং নেবেন, যদি অনেকখানিও ডাউট থাকে তাহলেও আপনি ব্যাটিং নেবেন, এরকম কিন্তু ক্রিকেটে একটা কথা প্রচলিতই আছে। তারপরেও এরকম ব্যাটিং উইকেটে আমার মনে হয় থিঙ্ক ট্যাঙ্ক তো অবশ্যই বুঝেছেন যে মাঠে উইকেটে কোনো ঘাস নাই, কোনো কিছু নাই, ফ্ল্যাট উইকেট, শুধুমাত্র ওভারকাস্ট কন্ডিশনের কারণে আমি টসে জিতে ব্যাটিং না নিয়ে, যেখানে নাকি প্রথমে আমরা ব্যাটিং করে প্রথম ম্যাচে আমরা 307 রান করেছি, তার চাইতেও কিন্তু ওই উইকেটটা আরো বেশি ফ্ল্যাট, তো সেক্ষেত্রে আমি কেন ব্যাটিংটা আমি নিলাম না। দেরিতে আসেনি স্যার, আপনি দেখছেন কিনা বল কিন্তু অর্থাৎ বরং ওই দুটো উইকেটে কিন্তু বল কোনো সময় লোয়ার ট্র্যাজেক্টরি হয়ে গেছে, হঠাৎ করে থেকে গেছে, আপনার এলবিডব্লিউ হয়ে গেছে, এখানে কিন্তু আমরা এটাও দেখিনি। বলেও কিন্তু আমরা কোনো সুইং বা ওই জাতীয় কোনো মানে মারাত্মক কোনো ধরনের কোনো এফেক্ট কিন্তু আমরা মুভমেন্ট কিন্তু আমরা দেখিনি। ওইটার পরে কিন্তু কোনো মুভমেন্ট ছিল না। প্রথম 2-3 ওভারে ইসের একটু মুভমেন্ট আমরা দেখেছি, যেটা ন্যাচারাল, কিন্তু নতুন বলে ওটা নতুন বলে তো স্যার এটা হবে, কারণ ও কিন্তু অফ স্টাম্পের উপরে ফেলে বলটা বেরিয়ে যায়, এবং আজকেও হয়েছে প্রথম 2-3 ওভারে, তারপরে আর সেটা হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে আপনারা যেটা ওভারকাস্ট কন্ডিশন এটা কিন্তু মানে এটা ধোপে টেকে না। যাই হোক, আরেকটা কথা এই জায়গায় আমার যেটা মনে হয়েছে, ইন্ডিয়া কিন্তু বিল্ড করেছে দেখেন 3rd and 4th উইকেটের মধ্যে, এখানে তারা প্রায় 93 রান করেছে। এই জায়গাটার মধ্যে তখন কিন্তু নাসিরকে বোলিং এ আনা হয়নি, আনলেও বোধহয় একদম শেষ দিকে। আমার মনে হয় নাসির যেখানে প্রথম সেকেন্ড ম্যাচে ইন্ডিয়াকে একেবারে ধরে রেখেছিল, ধরতে গেলে 1-2 রান হচ্ছে তার ওভারে, এবং তাকে ঠিক খেলছে, ইজিলি খেলছে, কিন্তু রান করতে পারছে না। ওটাও তো একটা প্রেশার, ওটা তো সাংঘাতিক প্রেশার। মানে ওয়ানডে খেলাতে আপনি যখন কেউ রান করতে পারবে না, 2 বা 3 করেন ওভারে, এটা সাংঘাতিক প্রেশার হয়ে যায়। পরের ওভারে আপনাকে 9 রান করতে হবে, 6 রাখতে হলে, মানে প্রেশার, সাংঘাতিক প্রেশার হয়ে যায়। আজকে সেখানেও দেখি, সুতরাং এটা আমার কাছে ওভারঅল একটা বলবো আমি সোজা কথা, যে মেন্টালি ভেরি রিল্যাক্সড হয়ে গেছে আমাদের টিম, যে ইন্ডিয়াকে দুটোতে জিতে সিরিজ তো আমাদের হাতে জিতেই ফেলেছি, কাপ তো আমরা পেয়েছি, সুতরাং আজকে একটু রিল্যাক্স ছিল। আমি এটুকু বলবো যে রিল্যাক্স ছিল, তবে আরেকটু যদি থাকতো, ইভেন আজকেও তো আমরা শেষের দিকে দেখলাম যে সাব্বিরের মতো
মানে নাসির এবং বেশ সাব্বির অ্যাগ্রেসিভলি, এবং ওরা যে বলগুলো খেলেছে তখনও কিন্তু বল লাগতেছে। প্রথমে যে ব্যাটসম্যানগুলো যেরকম খেলা করা দরকার ছিল খেলার, ঠিক নাসির এবং এই কি বলে নাম সাব্বির সেই স্টাইলে খেলেছে কিন্তু। এবং ইভেন আজকে সাকিব আগের ম্যাচে 50 যেটা করলো, সাকিব কিন্তু মাঝখানে না দাঁড়ালে ওই ম্যাচে কিন্তু আমাদের স্কোর হয় না। সুতরাং সেও যেন কেন আজকে মনে হলো যেন তাড়াতাড়ি মানে বাড়ি চলে যাই, ঘরে চলে যাই। বডি ল্যাঙ্গুয়েজটা আসলে খুব মানে একদম প্রথম থেকে বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাগ্রেসিভ নেচার ওয়াজ আপ টু দা মার্ক ছিল না প্রথম থেকেই। আমরা যেটা খেয়াল করেছি, আমার মনে হয় যে তবে যাই হোক, আমরা এত সমালোচনা করে তাদের এই বিজয়, কিছুটা বিজয়ের যে একটা তাদের উপলব্ধি, এটাকে আমরা খাটো করতে চাই না। আমার কেন জানি মনে হয় যে মাশরাফি রুবেলকে দিয়ে বল করিয়ে গেছে, কারণ রুবেল কিন্তু পুরনো বলে, এটা অতীতে দেখা গেছে যে একটা ব্রেক থ্রু দেয় এবং বেশ কয়েকবার কিন্তু ইংল্যান্ডের সঙ্গে আপনি যদি কয়েকটা ম্যাচে সে হয়তো বারবারই এক্সপেক্ট করছিল যে এই ওভারেই বোধহয় হয়ে যাবে, এই ওভারেই বোধহয় একটা কাম ব্যাক করবে রুবেল, বাট শেষ পর্যন্ত রুবেল কাম ব্যাক করতে পারেনি এবং ওইখানেই আমরা কিন্তু ম্যাচটিকে, এবং সেখানে কিন্তু দেখেন মাশরাফি নিজে নিয়ে নিল বলটা এবং হি টুক 3 উইকেট, 3টা উইকেট নিয়েছে সে। সুতরাং সে তো আরেকটু আগেও আসতে পারতো। রুবেল যখন মার খাচ্ছে 7, 8, 9 হচ্ছে, তখন রুবেলকে বসিয়ে হি কুড কাম একটা থামাবার জন্য, টেম্পোটা থামাবার জন্য। তো আজকে সবকিছু মিলেই ওই যে আমি বলি যে কিছুটা রিল্যাক্সড ওয়েতে তারা খেলেছে, যে যাই হোক কিছু না। তাহলে কি দাঁড়াচ্ছে এরকম যে আমরা 2টা ম্যাচ জিতে গেছি, এই জন্য তৃতীয় ম্যাচ নিয়ে যে তৃতীয় ম্যাচে যাই হোক এতে আমাদের কিছু আসে যায় না? না, ব্যাপারটা এরকম হওয়াটা আসলে ঠিক না, কারণ আপনাকে প্রত্যেকটা ম্যাচই জয়ের জন্য খেলতে হবে। আর একটা কথা, মানে ক্রিকেটে বিশেষ করে একটা টিম যখন এই ধরনের উঠতি অবস্থায় থাকে, উইনিং ইজ এ হ্যাবিট করতে হয়। এই যে ব্রেক হয়ে যায় উইনিং হ্যাবিটে, এটা কিন্তু ক্ষতিকর হয় টিমের জন্য। তবে আমি আশা করি যে হবে না, কারণ বাংলাদেশের এই 2টো সিরিজ, পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেইনস্ট সিরিজে দেখে অন্তত এটুকু বলা যায় যে সুনীল গাভাস্কার যেটা কমেন্ট করেছে যে বাচ্চা এখন যুবক হয়েছে, এবং বেশ ভালোভাবেই তাদেরকে এখন মানে সমারোহ করতে হবে। তো এটা ঠিকই যে আমাদের দলের খেলার অনেক উন্নতি হয়েছে। নাও উই ক্যান ফেস এনি টিম ইন দি ওয়ার্ল্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নূতন যে ফাইন্ড আমাদের, এটা কিন্তু হিট স্ট্রিক কালকে তার কথা যেটা বলেছে যে ওকে কিন্তু খুব ভালোভাবে নার্স করতে হবে, এবং সে একটা শব্দ ব্যবহার করেছে ইংরেজিতে, দে অ্যাভয়েড টিঙ্কারিং টু মাচ উইথ হিম। মানে কোচদেরকেই সে বলছে যে টু অ্যাভয়েড টিঙ্কারিং টু মাচ, যে বেশি তার উপরে কারিগরি করতে যেও না। হি ইজ এ ন্যাচারাল ট্যালেন্ট, তাকে ন্যাচারাল ট্যালেন্টের মধ্যেই থাকতে দাও। এবং সেদিক থেকে কিন্তু হি ইজ এ ইউনিক বোলার। মানে সে যেভাবে প্রথম 2টো ম্যাচে বল করেছে, ইন্ডিয়ার কিন্তু ব্যাটসম্যানরা প্রত্যেকে ঘায়েল হয়ে আউট হয়েছে। না, কিন্তু আজকে কিন্তু ভালো বল করেছে। আজকে আমি কোনো মতেই বলবো না যে দেখেন এত কিছুর মধ্যে মানে কোনো সেই পিচ অনুযায়ী কিন্তু সে তার আপ্রাণ চেষ্টা করেছে। আপনি এখন দেখেন একজন অভিষেক বলার 3টা ম্যাচ খেলছে, তারপরে 5 উইকেট সঙ্গে নিচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আজকে কিন্তু তার কন্টিনিউশনটা কিন্তু মুস্তাফিজ কিন্তু উইকেটের মধ্যে আছে। যদি 2টা উইকেট কিন্তু কম, আপনি বলেন 13টা উইকেট নিয়েছে 3 ম্যাচে, এটা তো রেকর্ড করে বসে আছে, অলরেডি রেকর্ড করে বসে আছে, রেকর্ড করে বসে আছে। আরেকটা নিলে তার টপে চলে আসে। মানে যে জিনিসগুলো কোন জায়গায়। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে দেখেন আপনি, তার মানে যে ও কিন্তু ফ্লুক বা এরকম পিচ থেকে বাড়তি সুবিধা পেয়েছে, অথবা ওই পিচে এরকম ছিল তা কিন্তু না। আজকেও কিন্তু সে যে 2টা উইকেট আপনি দেখেন, ওটাও কিন্তু ওইরকমই উইকেট, ওই বলে হয়তো বলগুলো উপরে উঠেনি, বাইরে বেরিয়ে যায়নি ওইভাবে, হয়তো পিচের ওই জায়গাটাতে পিচের কিন্তু আপনি দেখেছেন কিনা একদম ন্যাচারাল, মানে বল কিন্তু কোমরের লেভেলে কিন্তু আসেনি, নিচেই ছিল। আপনি যত যাতা দেন না কেন উপর দিয়ে, কেউ যদি শর্ট পিচ বল করে তাহলে উপরে চলে গেছে। সেদিক থেকে আমি বলবো যে ফাইন্ডিংস বলেন বলেন, আসলে টি20তে আমার কাছে মনে হয়েছিল, আমি তখন খেলা দেখেছিলাম, মনে হচ্ছে যে এই ছেলেটাকে বাঁহাতি বলার, বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বলার যে কোনো জায়গায় যে কোনো টিমের জন্য অ্যাসেট, অন্যরকম অ্যাসেট।
যেটা টিপিক্যাল দেয়ার অর্থোডক্স। দীর্ঘদিন আমাদের কিন্তু বাহাতি পেসার ছিল না আমাদের দলে। তারপরে যে মঞ্জুরের পরে মেইনলি রিস্টের উপরে বলটা ঘোরায়, এবং এটা ব্যাটসম্যানের পক্ষে তখন খুব ভেরি ডিফিকাল্ট হয়ে যায় টু রিড অত কুইকলি, কারণ হি ইজ এ কুইক বোলার। সুতরাং ওইটাই তার অ্যাডভান্টেজ। এবং এইরকম ন্যাচারাল ট্যালেন্ট কিন্তু আমাদের দেশে আরো ছড়িয়ে আছে। আমি সেখানে বোর্ডকে অন্তত একটা কথা বলবো, যে গো ফর এ হান্টিং ফর ট্যালেন্টস। এটা পরিকল্পনার মতো একটা প্ল্যান করেই এই ট্যালেন্ট গুলো হয়তো বাইরে, যে আজকাল ক্রিকেট কিন্তু খুব পপুলার, সব জায়গায় কিন্তু খেলা হচ্ছে। হয়তো ওই ওয়াকার এনিসকে যেরকম ধান খেতে দাঁড়িয়ে দেখেছে যে সে খুব ভালো বল করে, তাকে নিয়ে এসছে, ঠিক এরকম এই ছেলেটিও তো তাই ধরতে গেলে। তো এইরকম আরো অনেক ট্যালেন্ট আছে, ব্যাটিং ট্যালেন্টও থাকতে পারে এটা। এবং সেই জন্য এই প্ল্যান করে আমাদের এটা একটা বোর্ডের বোধহয় তাদের প্রয়োজন, আমি বলে মনে করি, যে দেয়ার শুড বি এ ট্যালেন্ট হান্ট তারা করবে। আচ্ছা, আমরা জানলাম যে বাংলাদেশ দল 240 রানে অল আউট হয়ে গেছে 47 ওভারে। তো এখন 2-1 সিরিজ, ভারত অ্যাটলিস্ট তার যে গৌরবটা দীর্ঘদিনের, তারপরে পাওয়ার, যে ক্রিকেট পাওয়ারের ইয়াতে অ্যাটলিস্ট ওইটুকু রেখেছে যে একটা ম্যাচ তারা এখানে 2-1 করতে পেরেছে সিরিজে। এটা একটা একদম বলবো যে সম্মানের সঙ্গে, যেটা বলে যে এরকম হতে পারতো যে না, তিনটাই যদি আমরা ওয়াশ আউট করে দিতাম তাহলে তো মানে একটা মানুষের ইজ্জত থাকে কোন জায়গায়, একটা পাওয়ারের ইজ্জত তো থাকে মানুষের। সেই জায়গায় বলবো যে ভারত তার যোগ্যতা অনুযায়ী, তার যে যোগ্যতা, যে ইয়াটা, তার পারফরমেন্স আজকে কিন্তু তারা তাদের পারফরমেন্স অনুযায়ী খেলেছে। দলের পরিবর্তন আছে, স্পিনারের পরিবর্তন আছে, তারপর ভারত যে ন্যাচারাল যে টিমটা যেরকম পারফরমেন্স করে, সেটা কিন্তু তারা আজকে ভারতের যেটা আজকে মূল বিষয়, সেটা হচ্ছে যে ওদের যারা নির্ভরযোগ্য ব্যাটসম্যান সবাই রান পেয়েছে, বড় জুটি হয়েছে, 2-3টা বড় জুটি হয়েছে। বোলারদের মধ্যে আজকে বিন্নিকে চান্স দিয়েছে এবং বিন্নি পারফর্মড ওয়েল। এবং ধোনি কিন্তু টিম চেঞ্জ করেছে, তার যা রিসোর্স আছে তার মধ্যেই কিন্তু চেঞ্জ করেছে, এবং সে একটা কম্বিনেশন আজকে সাকসেসফুল হয়ে গেছে। তবে ওভারঅল কিন্তু দানেশ ভাই, যে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু আসলে টপ ক্লাস ছিল। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি থাকবে। বাংলাদেশ একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আপকামিং। এখন কিন্তু মাঝে মধ্যে ধারাবাহিকতার একটু ছেদ পড়বে, এটা কিন্তু মেনে নিতে হবে। কারণ খেলতে 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 আপনি কিন্তু একটা জায়গায় আসবেন। যেমন আপনি দেখেন আজকে আমাদের যারা মূল ব্যাটসম্যান ভালো শুরু করেছে, কিন্তু আপনি দেখেন মুশফিক 24 রানে আউট হয়েছে, সৌম্য 40 রানে আউট হয়েছে, সাব্বির 41 না 42 রানে আউট হয়েছে, নাসির এরকম করেছে, ভালো শুরু করেছে, কিন্তু লম্বা ইনিংসটা খেলতে পারেনি। তো এটা কিন্তু মাঝে মধ্যে হয়ে যাবে, এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা সমালোচনা আমরা পোস্টমর্টম করছি বলেই হয়তো আমরা বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে এখান থেকে কিছু লার্নিং হয়। বাট ওভারঅল যদি আপনি বাংলাদেশের পারফরমেন্স দেখেন, আমি মনে করবো যে এটা টপ ক্লাস পারফরমেন্স। ভারতের মতো এরকম একটা দেশের সঙ্গে যেভাবে তারা মাথা উঁচু করে খেলেছে দুটো ম্যাচে, আজকে তো আমরা 240 রান করেছি। হ্যাঁ, সেখানে ওদেরকে কিন্তু আমরা সেই রানও করতে দেইনি। দুটো ম্যাচেই কিন্তু আমরা তাদেরকে 240 রানও কিন্তু করতে দেইনি। ওটা তো 200 শেষ হয়েছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি একটা ম্যাচে বোধহয় করেছে 228, আর একটা ম্যাচে তো 200 রানেই তারা অল আউট হয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে আমরা 240 রান করেছি। সুতরাং খুব বাজে পারফরমেন্স করার পরে, ব্যাটিং আগে না নেওয়ার কারণে, আপনি দেখেন উইনিং কম্বিনেশন ভেঙে যাওয়ার পরে, হ্যাঁ দানুশ ভাই আপনি দেখেন এখানে যদি দুইটা বড় জুটি যদি শুধু হতো, তাহলে কিন্তু ম্যাচ আমরা ধরে ফেলতাম অলমোস্ট। এখন তো তাই বলছে, এখন কিন্তু তাই বলছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে হ্যাঁ, পারফরমেন্সের ধারাবাহিকতায়, বডি ল্যাঙ্গুয়েজে এটা হতে পারে। বেশ কিছু নতুন প্লেয়ার আছে, তারা হয়তো দীর্ঘদিন থেকে এমন ভাবে প্রস্তুতি নিয়েছে, অনেক সময় হয় না যে আসল কাজটা হয়ে যাওয়ার পর একটা গা ছেড়ে দেয়, সেটাই সেই জিনিসটা আসলে হয়েছে। আমরা বাঙালি তো, আমাদের এখানে হিউমিডিটি বেশি, সবকিছু রোজার দিন, সব মিলিয়ে আমাদের কিন্তু মুশফিকুর রহিম ফর ইনফরমেশনও কিন্তু রোজা রেখে খেলে। ওদিনও কিন্তু তার বাবার সঙ্গে বসে আমি খেলা দেখেছিলাম, ওর বাবা আমাকে বলছিল যে ও আজকে রোজা আছে, সুতরাং আজকেও বোধহয় সে রোজা রেখেই খেলেছে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে খুব বেশি বলার কিছু আছে। ওভারঅল আপনি যদি দেখেন
টপ ক্লাস পারফরমেন্স, টপ ক্লাস ক্যাপ্টেন্সি। হ্যাঁ, একটা দুটা ম্যাচ খারাপ যেতে পারে, এটা পৃথিবীর যে কোনো অধিনায়কের জন্যই হয়, যে কোনো দলের জন্যই ব্যাপারটা প্রযোজ্য। সব মিলিয়ে আমি মনে করব বাংলাদেশ টপ ক্লাস ক্রিকেট খেলেছে। বিশ্বকে অ্যাটলিস্ট এইটুকু তারা বোঝাতে পেরেছে যে ওই যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় বাচ্চা বড় হয়ে গেছে, এটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আসলেই আমরা বড় হয়েছি, আমরা আরো বড় হব, সেই সাইনটাও কিন্তু বড় না। আমরা এখন মুখোমুখি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো হয়েছি, এবং পাকিস্তান এবং ইন্ডিয়াকে দুটো সিরিজ জেতার পরে ওয়ানডে সিরিজে ওয়ানডের রেটিং এ আমরা উপরে উঠে এসেছি। এটার কিন্তু ধরে রাখতে হবে। এটা কিন্তু একটা আমি বলবো যে এবং দানেশ ভাই স্যার যেটা বললেন এইটাও কিন্তু একটা গা ছাড়া ভাবের কারণ, আরেকটা কারণ হতে পারে। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ওটা হয়ে গেছে। সেকেন্ড ম্যাচ জয়ের পরে কিন্তু আমরা ওইটাও পেয়ে গেছি। তার মানে কি, সেকেন্ড ম্যাচ জয়ের পরে আমরা অনেক কিছু পেয়ে গেছি একসাথে। সুতরাং একটা গা ছাড়া ভাব এটা হবে, চলে আসতে পারে মনের অজান্তে। তারা যে ইচ্ছা করে গা ছাড়া ভাব দেখিয়েছে বা ইচ্ছা করে খারাপ খেলেছে তা কিন্তু নয়, এটা মনের অজান্তেই নিজের মধ্যে চলে এসেছে। আমাদের দরকার হচ্ছে এখন কিলার ইনস্টিংক্ট। অস্ট্রেলিয়ার মতো, অস্ট্রেলিয়া আপনি দেখবেন কোন ম্যাচে ওরা কিন্তু পারলে ওরা কিন্তু 10 রানে অল আউট করে দেয়, কোনো ছাড় নাই। এই যে কিলার ইনস্টিংক্ট, এই কিলার মানসিকতা, এই জিনিসটা এখন আমাদের তৈরি করতে হবে, এবং এটা হবে, আস্তে আস্তে হবে। একেবারে আপনি আমি বলবো পাবেন না যে কিছুটা এসছে, কিলার ইনস্টিংক্ট কিছুটা এসছে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রথম দুটো ম্যাচ দেখে নিশ্চয়ই আমরা এটা চিন্তা করি নাই যে ভারতকে এইভাবে পরাজিত করবে। এবং ভারত কিন্তু ফুল স্ট্রেংথ টিম, এটা এমন না যে ভারত একটা মানে খারাপ টিম পাঠিয়েছে, বি টিম পাঠিয়েছে, তা না। ফুল স্ট্রেংথ টিম কিন্তু এটা, হ্যাঁ ফুল টিম, একদম ওয়ার্ল্ড কাপের টিম। শুধু মোহাম্মদ সামি ইনজুর্ড, সেজন্য সে আসেনি। সুতরাং সেই জায়গায় আমরা যেইভাবে তাদেরকে পরাজিত করেছি প্রথম দুটো ম্যাচে, এটার পরে আমাদের বলতে হবে যে our cricket has really come up to international standard. Definitely. এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের এখন যেটা প্রয়োজন হবে যে এই যে জুটিতে একটা কম্বিনেশন দাঁড়িয়েছে, এর মধ্যে হয়তো যে জায়গায় দু একটা ফাঁক আছে, এই ফাঁকগুলো ভরার চিন্তা করতে হবে এবং এই কম্বিনেশনটাকে ধরে রাখতে হবে। একটা টিম যদি, একটা কম্বাইন্ড টিম যদি থাকে বেশ কিছুদিন, তখন দেখা যায় যে এদের পারফরমেন্স আস্তে আস্তে বাড়তেই থাকে। এবার জামিল ভাই আসি, দক্ষিণ আফ্রিকা এই মাসের শেষেই কিন্তু আমাদের এখানে নেমে যাচ্ছে। দুটো টি-20 আছে, 3টা ওয়ানডে আছে এবং 2টা টেস্ট আছে। হ্যাঁ, এবং খুব সম্ভবত 5 তারিখ মনে হয়, 5 তারিখে প্রথম টি-20, তারপর মনে হয় 7 তারিখে 10, 12 আর 15 হচ্ছে ওয়ানডে। ওয়ানডের পরপরই চিটাগাং মনে হয় টেস্ট আছে, লাস্ট ওয়ানডেটা মনে হয় চট্টগ্রামে, তারপরে ওখানে টেস্ট থেকে এখানে এসে ঢাকায় মাসের শেষ দিকে একটা টেস্ট আছে। তো এখন মনে করেন যে ভারত এবং পাকিস্তানকে আমরা হারানোর পরে আমাদের কিন্তু প্রত্যাশাগুলো, জনগণের প্রত্যাশা বলেন, জাতির প্রত্যাশা বলেন, এমন লেভেলে চলে গেছে। হ্যাঁ, কাজেই সাউথ আফ্রিকাকে নিয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, এবং আপনি দেখবেন ক্রেজিনেসটা কিন্তু ওই পর্যায়ে চলে গেছে। এখন একটা মানুষ কখন চিন্তা করতে পারে যে আমরা তাকে হোয়াইট ওয়াশ করবো, বাংলা ওয়াশ বলেন, যেটাই বলেন না কেন, ওয়াশ করব, তখনই আসা যখন সে দেখতে পায় যে আমাদের ক্ষমতাটা আছে। এবং সাউথ আফ্রিকা যখন ঢুকবে আমাদের দেশে, তার মানে এই যে শেষ হলো, হ্যাঁ ওদের, হ্যাঁ আমাদের দেশে ঢোকা শুরু হলো। তবে সাউথ আফ্রিকার ব্যাপারে ভারত এবং ইয়ার মধ্যে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, ওদের আন্ডার-19 টিম ছিল, আপনি দেখেছেন তো, ওদেরকে ওয়াশ করে ছেড়ে দিয়েছে। এবং আমাদের বাংলাদেশ টিম কিন্তু এখন ওখানে আছে, 25 তারিখে প্রথম ম্যাচ আন্ডার-19। এখানে কিন্তু আমরা 6-1 হারিয়েছি ওদের, মানে ওয়াশ অলমোস্ট একদম। ওরা কিন্তু একটা সিগন্যাল কিন্তু তারা পেয়েছে আন্ডার-19 যে বাংলাদেশের যে পরের যে জেনারেশনটা, এর পরে যেটা আছে, তারা কিন্তু আমাদেরকে এই অবস্থা করেছে। এবং তারপরে কিন্তু ওরা দেখতে পাচ্ছে পাকিস্তান এবং হ্যাঁ ভারতকে তারা এইরকম অবস্থায় করেছে। তার মানে হলো যে ওরা কিন্তু একটা মোটামুটি বাংলাদেশকে ভেবে চিনতে, হ্যাঁ রিড করে তাদের যে দল ঘোষণা করেছে যে এই অবস্থা আছে, তারা কিন্তু এমনি আপনি জানেন তো, যদি অস্ট্রেলিয়ার পরে যদি অন্য কোনো কিলার ইনস্টিং থাকে, তাহলে সেটা তাদের মধ্যে আছে, প্রচন্ডভাবে আছে, প্রচন্ডভাবে তাদের মধ্যে আছে। সেখানে যদি আমরা চিন্তা করি, সাউথ আফ্রিকার মেইন স্ট্রেংথ হচ্ছে তার ফাস্ট বোলার্স। তাদের অন এ হার্ড পিচ দে আর আনপ্লেয়েবল, বাট অন এ পিচ ইন আওয়ার কান্ট্রি, মানে এই সাবকন্টিনেন্টে সাউথ আফ্রিকা ইন্ডিয়াতেও ভালো করে না কখনো, শ্রীলঙ্কায়ও তেমন ভালো করে না, এখানেও তেমন ভালো করবে না।
বিকজ তাদের বোলিং স্ট্রেংথে ওই জোরটা পাবে না। স্পিন এরিয়া নাই, স্পিন জামিল তেমন ভাই আপনি দেখবেন এখানে আমার যে উইকেট আপনি যখন পেস বল করবেন তার মানে আপনি উইকেট থেকে কিন্তু কোনো সহায়তা পাবেন না, অর্থাৎ জাম্প করবে না, বাউন্স করবে না, আপনি বল করবেন শর্ট পিচ হয়ে যাবে, এদিক ওদিকে ব্যাট ঘুরে পিচের দিক দিয়ে দেখুন 4 হয়ে গেছে, নাহলে 6 হয়ে গেছে। সেই জায়গায় আপনাকে যদি বল ব্যাটসম্যানকে ধরে রাখতে হয় রানের ইয়া গতিতে, সেখানে আপনার স্লো, যেহেতু পিচটা ওই রকম আমাদের এখানে, হ্যাঁ লোয়ার ইয়েতে থাকে, হাঁটুর নিচে বল থাকে বা হাঁটু লেভেলে থাকে, সেই জায়গায় কিন্তু একটা সমস্যা ওদেরও কিন্তু আমাদের উপমহাদেশে এসে পড়তে হয়। আমরা যেমন ওখানে গেলে পড়ি, ঠিক একইভাবে কিন্তু ওরা এখানে পড়ে। কাজে সেই দিক থেকে মনে করেন যে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, পাকিস্তানের সাথে পারফরমেন্স এবং ভারতের সাথে পারফরমেন্সের পরে বাংলাদেশের কাছে কিন্তু প্রত্যাশাটা কিন্তু আরো বেড়ে যাবে। এবং আমি তো আশা করি যে সাউথ আফ্রিকা খুব ভালো করবে না আমাদের সাথে, এই টিম যদি আমাদের তাদের এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, তাদের অ্যাটিটিউডটা যদি থাকে। কারণ ওদের স্ট্রেংথ হচ্ছে বোলিং এ, ওদের ব্যাটসম্যানরা এই সব পিচে কিন্তু আগে খেলে ফেলবে, দেখবেন সব বল। ওই যে ধোনি যেরকম আগে খেলে ফেলে একটা সেকেন্ড খেলাটার মধ্যে সেই রকম ওদের অবস্থা হবে, কারণ ওরা কিন্তু ফার্স্ট খেলার পিচে অস্ট্রেলিয়া দে প্লে ওয়েল, ইংল্যান্ডে গেলে তারা ভালো খেলে, কিন্তু ওদের এই সাবকন্টিনেন্টে কোনো জায়গায় ওদের তো অস্ট্রেলিয়া তো চমৎকার, ওদের যে স্পিনার আছে, ওদের স্পিনার তো মনে করেন যে আপনি যদি সাউথ আফ্রিকান স্পিনারের কথা বলেন, ওদের সঙ্গে কিন্তু আমাদের স্পিনারদেরও কিন্তু ক্লাস ডিফারেন্স। মানে আমাদের টিমে যদি টিম কম্বিনেশন বলেন, হ্যাঁ যেহেতু আপনি এরকম, আমি জানি না মাহমুদুল্লাহ রিয়াদের কি অবস্থা, এখন কি অবস্থা আছে বা কি আছে, মনে করেন সে আমাদের একটা জেনুইন অলরাউন্ডার। মানে তার মানে হচ্ছে আপনি 8 নাম্বার পর্যন্ত কিন্তু সেফ না অনেক স্ট্যান্ড বেড়ে যায়। তবে দানুশ ভাই, এখানে সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের প্রস্তুতিটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে। যেটা স্যার বলছিলেন যে ওদের ফাস্ট বোলাররা ঠিক ওইভাবে কাজ করতে পারবে না, এটা সূত্র ধরেই আমি বলি। আমাদের কিন্তু এই উপমহাদেশের পিচে ভারতের বিরুদ্ধে আমরা 4 জন পেসার নিয়ে খেলেছি, কারণ ভারতকে স্পিন দিয়ে ঘায়েল করা খুব মুশকিল, কারণ ওরা ওয়ার্ল্ডের বেস্ট স্পিন খেলে বলে এটা কিন্তু সবাই স্বীকার করবে। আমাদের কিন্তু স্পিনের উপর গুরুত্ব দিতে হবে, আমাদের প্রস্তুতিটা এখানে কিন্তু 4 জন পেসার নিয়ে খেললে কিন্তু আমরা ভুল করব। আমাদের এখানে স্পিন দিয়ে আমাদের সাউথ আফ্রিকানরা কিন্তু এই উপমহাদেশে, যেটা স্যার একটু আগেই বলছিলেন, যে স্পিনে কিন্তু খুব বেশি ভালো তারা কিন্তু করতে পারে না। আর ওদের দলে কিন্তু বিশ্বমানের কোন স্পিনার নাই, এক ডুমিনি একটু ভালো স্পিন বল করে, বাট সেরকম বিশ্বমানের ওদের কিন্তু মূল স্ট্রেন্থ কিন্তু পেস বোলার। আপনি দেখেন হয়তো ডেল স্টেন কে রেস দিয়েছে কিনা আমি জানি না, ডেল স্টেন হয়তো রেস দেওয়ার কথা, ফিল্যান্ডারকে রেস দেওয়ার কথা, কিন্তু তারপরেও দেখেন ওদের কাইল এবোট আছে, ওদের মর্নি মর্কেল আছে, এরা কিন্তু ওদের মর্কেল ব্রাদার্স কিন্তু ভালো, দে আর কিন্তু ফ্যান্টাস্টিক। কিন্তু এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়াতে তাদের ফাস্ট বোলিং কিন্তু খুব একটা, যেমন আপনি দেখেন ভারতের উমেশ যাদব কিন্তু 150-এ বল করে, কিন্তু সে কিন্তু প্রত্যেক খেলাতেই মার খেয়েছে। আজকেও কিন্তু সেকেন্ড টেস্টের সেকেন্ড ম্যাচে তো তাকে বাদই দেওয়া হয়েছিল, আজকেও কিন্তু সে মার খেয়েছে। সুতরাং এখানে কিন্তু খুব জোরে বল করে আপনি কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন। হ্যাঁ, সেই জন্যই এখানে কিন্তু স্লো বোলারদের উপরে আপনাকে নির্ভর করতে হবে। এবং আমাদের সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের প্রস্তুতিটাই হতে হবে কিন্তু স্পিন নির্ভর। আমাদের উইকেটগুলোও কিন্তু সেই স্পিনারদের ফেভার করে সেরকম উইকেট কিন্তু আমাদেরকে বানাতে হবে, কারণ হোমের অ্যাডভান্টেজ যেটা আমরা বলি, সেই হোম অ্যাডভান্টেজটা কিন্তু আমাদেরকে নিতে হলে আমাদের স্পিনের উপরে কিন্তু আমাদের ভর করতে হবে। কারণ আমাদের বিশ্বমানের স্পিনার সাকিব আল হাসান আছেন, আমাদের নাসির হোসেন আছে, আমাদের মাহমুদুল্লাহ যদি চলে আসে সে আছে, আমাদের আরাফাত সানি আছে। আরাফাত সানি কিন্তু আবার স্পিনটাকে হি উইল বি এ ডিফারেন্ট বোলার কিন্তু। সো আমাদের কিন্তু স্পিনের উপর ভর করতে হবে যদি আমরা সাউথ আফ্রিকাকে ঘায়েল করতে চাই। অ্যাট দ্য সেম টাইম যে অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডারদের উপর আমাদেরকে ভর করতে হবে, যে নাকি বলেও আপনাকে উইকেট এনে দিবে, আপনাকে ব্যাটিংয়েও সে আপনাকে যে কোনো সময় 50 এনে দিবে। এরকম একটা প্রস্তুতি কিন্তু আমাদের নেওয়া চাই, যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই। সুতরাং এখনই প্রস্তুতিটা কিন্তু আমাদেরকে নিতে হবে, বসে থাকার কিন্তু আমাদের মানে আত্মতুষ্টির কোনো সুযোগ। কথা মনে রাখবেন যে আমাদের টিমটাও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মাত্র 12 দিনের ব্যবধানে আবার একটা বড় টিমের সাথে খেলতে হচ্ছে। সুতরাং সেখানে একটা ফ্যাটিগ কিন্তু কাজ করতে পারে, কারণ আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ কিন্তু ওদের মতো না।
আরেকটা যেটা সাউথ আফ্রিকা মনে রাখতে হবে যে ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স আইপিএল খেলাতে যেহেতু সে এই ধরনের পিচের সাথে অভ্যস্ত হয়ে গেছে, অ্যান্ড হি পারফর্ম ভেরি ওয়েল ইন দি লাস্ট আইপিএল, সুতরাং ডিভিলিয়ার্স এর মতো ব্যাটসম্যানকে মানে মোকাবেলা করার মতো আমাদের বোলারদের, তবে আমার মনে হয় যে আমার রিসেন্ট ফাইন্ড যে হি ক্যান বিট এনি ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড যদি তার হি কিপস আপ দি ট্যালেন্ট যেটা তার মধ্যে আছে, এটাকে যদি নার্স করে ঠিক মতো রাখা যায়, সে কিন্তু পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানকে মানে ঘায়ল করতে পারবে। তো স্যার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়া যে কাজটা করতে পারেনি, যে ওরা যখন সফরে এসছে তখন কিন্তু মুস্তাফিজ একটা অখ্যাত বোলার, কেউ চিনতেই না তাকে নিয়ে আই এম শিওর তারা কোনো স্টাডি করেনি। একটা টি-20 ম্যাচ দিয়ে তারা স্টাডি করেছে বলে আমার মনে হয় না। তাদের কাছে যেমন একটা আন করা ছিল, সাউথ আফ্রিকার ক্ষেত্রে কিন্তু সে আর আন করা থাকবে না। তাকে কিন্তু তাকে রিড করার জন্য কিন্তু আপনি দেখেন এখন প্রতিদিনই তাকে নিয়েই অ্যানালাইসিস হচ্ছে সাউথ আফ্রিকানদের, এবং তাকে কিন্তু অনেকভাবে রিড করার চেষ্টা করা হবে। সুতরাং যেটা হিটিস্টিক বলেছে যে এই ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনাকে একজন ফাস্ট বোলারকে যদি টিকে থাকতে হয়, আপনার কিন্তু ভেরিয়েশন আনতে হবে। প্রতিটা সিরিজে আপনার নতুন নতুন কিছু অস্ত্র আপনাকে প্রয়োগ করতে হবে। যেমন আপনি শ্রীলঙ্কার যে একটা বোলার মাঝখানে এসেছিল, ওর নামটা কি যেন, অজন্তা মেন্ডিস, তাকে কিন্তু প্রথম দিকে খেলতেই পারছিল না। সে ক্যারাম বোর্ড বোলার, এই টোকা মেরে যে ক্যারাম বোর্ডের মতো, তাকে ক্যারাম বোর্ড বোলারও উপাধি দেওয়া হয়েছিল যে ক্যারাম বল করে সে। কিন্তু আপনি দেখেন কিছুদিন পরে কিন্তু তাকে ধরে ফেলছে, কারণ সে আর ভেরিয়েশন আনতে পারে নাই। সে ওই ক্যারাম বলের উপরে কিন্তু সে সবসময় ডিপেন্ড করেছে, যার জন্য পরবর্তীতে কিন্তু সে তাকে সেভাবে করতে পারে না। সুতরাং মুস্তাফিজকে কিন্তু বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করা হবে, এবং আজকালকার এই যুগে মানে সমস্ত অ্যাঙ্গেলেই তাকে অ্যানালাইসিস করা হবে। কিছু কিছু জিনিস থাকতে হবে যেটা একেবারে গোপন নিজের, যে আমি এই সিরিজে এই অস্ত্রটা প্রয়োগ করব, এবং সেটা ওই ম্যাচেই প্রয়োগ করতে হবে। এরকম ভেরিয়েশন যদি, আই এম শিওর আমাদের হিটিস্টিক আছেন, সে খুবই ভালো উন্নত মানের কোচ। আমার মনে হয় যে হিটিস্টিকের আরো বেশি অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো এখানে উনি খেলতেন। হ্যাঁ, উনি লিগ খেলতেন ওখানে। সেই জন্য যেহেতু হিটিস্টিক আছে, আমি নিশ্চিত যে সে নতুন নতুন কিছু টেকনিক নিয়ে মুস্তাফিজকে শেখাবে, এবং সেটা এর মধ্যে তার সে প্র্যাকটিস করবে, এবং সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে সেই নতুন টেকনিকগুলো প্রয়োগ করবে। এবং আমার মনে হয় মুস্তাফিজ যেরকম বোলিং করছে, যেই লেভেলে বোলিং করছে, যেমন ধোনি একটা কথা বলেছে, ওটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটেই তার কাছে নতুন মনে হয়েছে, যে স্লোয়ার মারে কিন্তু সেটা অনেক ফাস্ট যায়, কিন্তু বল স্লো। সে যে স্পিন মারছে এটাকে বোঝা যাচ্ছে না, মনে হয় যেন সে ফাস্ট বলই করছে। তার বোলিং অ্যাকশন বুঝতে পারছে। সুতরাং এই অ্যাকশনটাকে তার কিন্তু পুঁজি করতে হবে, ব্যাটসম্যান আগের থেকেই বুঝতে না পারে তার বলটা কোন দিকে। প্রধান কথা হচ্ছে হি হ্যাজ লট অফ ভ্যারিয়েশনস। এই ভ্যারিয়েশনস গুলোকে রাইট স্পটে যদি ফেলতে পারে, দ্যাটস অল। যে কোনো, আই ক্যান এটুকু বলতে পারি যে পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান তাকে কিন্তু সমীহ করবে এখন। আর ওই যে ঘরে বসে তাকে স্টাডি করে যতই আমি করি না কেন, মাঠে সামনে খেলতে গেলে ওইটা কিন্তু অত থাকে না। তবে একটা স্যারের একটা কথার উপর আমি গুরুত্ব দিতে চাই, খুব ইম্পর্টেন্ট। স্যার বলছিলেন একটু আগে, সেটা হচ্ছে যে ফ্যাটিক চলে আসতে পারে, অনেক ম্যাচ কিন্তু আমরা খেলছি, এই জায়গাটায় কিন্তু আসলে খুব গুরুত্ব দিতে হবে। আমরা যাতে এই যে কন্টিনিউয়াস খেলার যে ধাক্কাটা 3-4 দিন আগে যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি। আমাদের অনেক কিছু পাওয়া হয়ে গেছে, এই মনোভাবটা অলরেডি অভিযোগ করে বসে আছে, এবং তারা জিম্বাবুয়ে টিম বাতিল করেছে। এই যে এখন যে আমরা ভারতের সঙ্গে কিন্তু আরেকটা বিষয় আমাদের কাজ করেছিল, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের সেই জেদটা, এরকম কোন জেদা যদি কোন ব্যাপার কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে নেই, এবং আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ জিতে গেছি। সুতরাং এই যে একটা আত্মতৃপ্তি, এই ভাবটা চলে আসলেই কিন্তু এই ফ্যাটিক জিনিসটা আরো বেশি আপনাকে পেয়ে বসবে। সুতরাং এই জায়গাটাই কিন্তু আমাদেরকে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজে, এই জায়গাটাই কিন্তু আমি খুব একমত স্যারের সঙ্গে, এই জায়গাটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আজকেই কিন্তু আমরা দেখেছি যে ম্যাচ সিরিজ উইন করে যাওয়ার পর একটা গা ছাড়া ভাব চলে আবার চলে আসবে। এই জিনিসটা আমাদের মধ্যে আমরা আশা করব যে